আধুনিক যুগের প্যারামিলিটারি গোয়েন্দা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এক রুক্ষ মরুভূমিতে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আজকের এই এক্সপ্লেনারে আমরা ইতিহাসের একটি অত্যন্ত আকর্ষণীয় এবং ক্লিনিক্যাল সিকিউরিটি অডিট নিয়ে আলোচনা করব। আমরা যখন গোয়েন্দা তৎপরতার কথা ভাবি তখন সাধারণত আধুনিক স্যাটেলাইট বা সাইবার প্রযুক্তির কথা মাথায় আসে, কিন্তু এই কাঠামোর মূল শেকড় লুকিয়ে আছে সপ্তম শতাব্দীর মরুভূমি ট্রেড ক্রাফট বা গোয়েন্দা কৌশলের মধ্যে। ঠিক কিভাবে এত শত শত বছর আগের সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশের কৌশলগুলো আজকের দিনের আধুনিক সামরিক বা প্যারামিলিটারি ডক্ট্রিনের ভিত্তি হতে পারে, এটি আসলে কেবল ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং এটি হল সাংগঠনিকভাবে টিকে থাকার একটি অসাধারণ ব্লুপ্রিন্ট। আজ আমরা কোনো রাজনৈতিক বা ধর্মীয় পক্ষ নেব না, বরং একজন নিরাপত্তা বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে এই ঐতিহাসিক গোয়েন্দা চক্রের প্যাটার্নগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিরীক্ষণ করব। তো প্রথমেই গোয়েন্দা কৌশলের প্রাচীন শেকড় বা প্রাক ইসলামিক গোয়েন্দা নেটওয়ার্কের দিকে একটু তাকানো যাক। প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠার অনেক আগে থেকেই আরব উপদ্বীপে গোয়েন্দা কার্যক্রমের অস্তিত্ব ছিল। খ্রিস্টপূর্ব ২য় ও ৩য় শতাব্দীর প্রাচীন কাহাত্তানি উপজাতিদের শিলালিপি থেকে জানা যায় যে তাদের সেনাবাহিনীর একটি বড় অংশই গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত ছিল। মরুভূমির ওই কঠিন পরিবেশে টিকে থাকা এবং শত্রুর আকস্মিক আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্যে এটি ছিল একেবারেই অপরিহার্য। সে যুগে সুনির্দিষ্ট কিছু গোয়েন্দা ভূমিকা ছিল, যেমন তলায়ে এবং রাবিয়া। তলায়ে ছিল মূলত অগ্রগামী স্কাউট, যাদের কাজ ছিল যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা। তাদের প্রধান যোগ্যতা ছিল অসম্ভব দ্রুতগতি এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। অন্যদিকে রাবিয়া ছিল সেসব পর্যবেক্ষক যারা উঁচু পাহাড় বা টিলার ওপর থেকে শত্রুর গতিবিধি নজরে রাখত। এই প্রাচীন স্কাউটিং পদ্ধতিগুলোই কিন্তু আধুনিক ট্যাকটিক্যাল রিকনেসান্স বা নজরদারি অপারেশনের ভিত্তি স্থাপন করেছিল। প্রাচীনকালের এই রাবিহা পর্যবেক্ষকদের সাথে আজকের দিনের আধুনিক প্রযুক্তির মিলটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। আধুনিক যুগে আমরা আর্লি ওয়ার্নিং রাডার এবং সিগেন্ড বা সিগন্যালস ইন্টেলিজেন্স ব্যবহার করি শত্রুর আগাম বার্তা পেতে, আর প্রাচীনকালের সেই রাবিহা পর্যবেক্ষকরাও ঠিক একই কাজ করত। তারা ছিল সে যুগের জীবন্ত আর্লি ওয়ার্নিং সিস্টেম। পাহাড়ের চূড়ায় বসে শত্রুর গতিবিধি লক্ষ্য করে ধোঁয়া বা আগুনের সংকেতের মাধ্যমে নিজ বাহিনীকে আগেভাগেই সতর্ক করে দিত তারা। এবার আসা যাক হুজাইফা ইবনে ইয়ামানের কথায়, যাকে কাউন্টার ইন্টেলিজেন্সের মাস্টার ক্লাস বলা যেতে পারে। প্রাক ইসলামিক যুগের ওই কৌশলগুলো ইসলামিক যুগে এসে আরও সুসংগঠিত রূপ লাভ করে। অভ্যন্তরীণ নিরাপত্তা এবং কাউন্টার ইন্টেলিজেন্সের সবচেয়ে নিখুঁত মডেল আমরা পাই প্রখ্যাত সাহাবী হুজাইফা ইবনে ইয়ামানের কাছ থেকে। তাকে বলা হতো গোপন তথ্যের রক্ষক। একটি বিখ্যাত ঘটনা আছে যা তার অসাধারণ উপস্থিতির প্রমাণ দেয়। খন্দকের যুদ্ধের সময় মক্কার নেতা আবু সুফিয়ান যখন তার লোকদের সতর্ক করে বললেন যে তাদের মধ্যে গুপ্তচর থাকতে পারে এবং প্রত্যেকে যেন তার পাশের জনের নাম জিজ্ঞেস করে, তখন হুজাইফা বিন্দুমাত্র বিচলিত হননি। কেউ তাকে প্রশ্ন করার আগেই তিনি নিজেই তার ডান দিকের আমর এবং বাম দিকের মুয়াবিয়াকে জিজ্ঞেস করে বসেন, তুমি কে? এই একটি ছোট্ট প্রশ্নের মাধ্যমে তিনি শত্রুর সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন দুজন মানুষের মনস্তাত্ত্বিক রাডার অনায়াসেই ফাঁকি দিয়েছিলেন। এটি ছিল অপারেশনাল সিকিউরিটি, সাইকোলজিক্যাল ক্যামোফ্লেজ এবং সফল ডিসইনফরমেশনের এক চূড়ান্ত উদাহরণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল অভ্যন্তরীণ হুমকি নিয়ন্ত্রণ। হুজাইফার কাছে একটি অত্যন্ত গোপন তালিকা ছিল, যা স্বয়ং নবী মোহাম্মদ তাকে দিয়েছিলেন। এই তালিকায় মদিনার অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী বা মুনাফিকদের নাম ছিল। আধুনিক গোয়েন্দা সংস্থাগুলো যেমন লয়লেটে স্ক্রিনিং বা কর্মীদের আনুগত্য যাচাই করে, হুজাইফার দায়িত্বটিও ছিল ঠিক তেমন। খলিফা উমারের সময়ে যদি কেউ মারা যেত, খলিফা প্রথমে খোঁজ নিতেন হুজাইফা সেই ব্যক্তির জানাজায় অংশ নিয়েছেন কিনা। হুজাইফা অংশ না নিলে খলিফাও বুঝে যেতেন যে ওই ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণ হুমকি ছিল। নিখুঁত অভ্যন্তরীণ ভেটিং প্রসেস এবং বিশ্বাসযোগ্যতার এটি একটি অসাধারণ ও কালজয়ী টেমপ্লেট। এবার আমাদের সিকিউরিটি অডিটটি যুদ্ধক্ষেত্রের দিকে ঘুরিয়ে নেওয়া যাক, বিশেষ করে বদর এবং খন্দকের যুদ্ধের দিকে। প্রথম দিকের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধগুলোর ভাগ্য কিভাবে এই গোয়েন্দা পদ্ধতিগুলোর দ্বারা নির্ধারিত হয়েছিল তা এবার আমরা বিশ্লেষণ করব। বদর যুদ্ধের প্রাক যুদ্ধ রিকনেসান্স বা নজরদারির মাধ্যমে কিভাবে মক্কার বাণিজ্য রুটগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছিল তা কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লজিস্টিক ট্র্যাকিং এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য দীর্ঘ ১৯ মাস ধরে ছোট ছোট রিকনেসান্স মিশন পাঠানো হয়েছিল। বাণিজ্য পথ কেটে দেওয়া কেবল অর্থনৈতিক আঘাত ছিল না, এটি ছিল একটি বেশ উন্নত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। আধুনিক ট্যাকটিক্যাল অপারেশনও ঠিক এভাবেই লজিস্টিক্সকে টার্গেট করা হয়। বদর যুদ্ধক্ষেত্রের রুক্ষ এবং শুষ্ক
ক্ষমাহীন পরিবেশে অগ্রগামী স্কাউটদের মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস প্রতিষ্ঠার জন্য। এই ভূখণ্ডের প্রতিটি বাঁক এবং পথ সম্পর্কে নিখুঁত তথ্য সংগ্রহ করাই ছিল জয়ের অন্যতম চাবিকাঠি। প্রাচীন এই স্কাউটিং পদ্ধতিগুলোই কিন্তু আধুনিক ইনফরমেশন গ্যাদারিং বা তথ্য সংগ্রহের কৌশলগুলোর মূল ভিত্তি। আর এই তথ্য সংগ্রহের একটি নিখুঁত উদাহরণ হল শত্রুপক্ষের দুজন পানি সরবরাহকারীকে আটক করা। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছিল যে মক্কার সৈন্য সংখ্যা ৯০০ থেকে ১০০০ জনের মধ্যে। আজকের দিনের মডার্ন ক্ল্যান্ডেস্টাইন কালেকশন বা গোপন তথ্য সংগ্রহের মানদণ্ডেও একে একটি অভাবনীয় সাফল্য হিসেবে অডিট করা যেতে পারে। খন্দকের যুদ্ধেও আমরা এমন গোয়েন্দা বুদ্ধিমত্তার প্রয়োগ দেখতে পাই। সালমান ফার্সির পরীক্ষা খননের কৌশলটি শত্রুর অশ্বারোহী বাহিনীকে সম্পূর্ণ অকার্যকর করে দেয়, ফলে ১০,০০০ সৈন্যের জোট বাহিনী চরম হতাশ হয়ে পড়ে। আর ঠিক সেই রাতেই হুজাইফা ইবনে ইয়ামান একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গুপ্তচর মিশনে শত্রুর শিবিরে অনুপ্রবেশ করেন। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অস্ত্র ব্যবহার না করার জন্য। তিনি নিখুঁতভাবে শত্রুর হতাশা এবং পশ্চাৎপতনের তথ্য সংগ্রহ করে ফিরে আসেন। হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউম্যানের এমন অনন্য দৃষ্টান্ত আজকের দিনের আন্ডারকভার অপারেশনের সাথে হুবহু মিলে যায়। চলুন এবার নীতিশাস্ত্র, ইজতিহাদ এবং গোপনীয়তার ডক্ট্রিনাল ফ্রেমওয়ার্কটি দেখে নিই। প্রাচীন এই অপারেশনগুলো কেবল কৌশলগত ছিল না, এগুলোর পেছনে একটি শক্তিশালী ধর্মীয় ও নৈতিক কাঠামোও ছিল, যা আধুনিক প্যারামিলিটারি গোয়েন্দা কার্যক্রমকেও দারুণভাবে প্রভাবিত করে। এখানে কুরআনের গোয়েন্দা নীতিশাস্ত্র স্পষ্টভাবে অনুমোদিত এবং নিষিদ্ধ পদ্ধতির মধ্যে একটি সীমারেখা তৈরি করে দেয়। রাষ্ট্র সুরক্ষার জন্য তথ্য সংগ্রহকে বৈধতা দেয়া হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে গুপ্তচর বৃত্তি করা বা তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আধুনিক গোয়েন্দা সংস্থাগুলোর সেকুলার প্রোটোকলের সাথে এর চমৎকার একটি তুলনামূলক বিশ্লেষণ করা যেতে পারে, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হল ইজতেহাদ। এটি হল স্বাধীন যুক্তির প্রয়োগ। ইজতেহাদ আধুনিক প্যারামিলিটারি গোয়েন্দা সংস্থাগুলোকে একটি কৌশলগত নমনীয়তা বা ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি প্রদান করে। এর ফলে তারা ধর্মীয় অনুশাসন বজায় রেখেও আধুনিক প্রযুক্তি যেমন সিগন্যাল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক সার্ভেলেন্স বা নতুন ধরনের গুপ্তচর কৌশল খুব সহজেই গ্রহণ করতে পারে। এটি প্রথাগত ধর্মীয় নিয়মের সাথে আধুনিক গোয়েন্দা সিদ্ধান্তগুলোর এক চমৎকার সমন্বয় ঘটায়। আধুনিক প্যারামিলিটারি ব্লুপ্রিন্টের একটি কেস স্টাডি হিসেবে ফাতার কথা বলা যেতে পারে। এতক্ষণ আমরা সপ্তম শতাব্দীর যে ফ্রেমওয়ার্কগুলোর কথা বলছিলাম, সেগুলো আধুনিক প্যারামিলিটারি সংস্থাগুলো দ্বারা কিভাবে সুশৃঙ্খলভাবে গৃহীত হয়েছে। প্যালেস্টাইন ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট বা ফাতা তার একটি দারুণ উদাহরণ। ফাতাহের সাংগঠনিক টিকে থাকার টাইমলাইনটি একটু বিশ্লেষণ করলেই দেখা যায় যে এটি আদি ইসলামিক যুগের মক্কা, মদিনা এবং বিজয়ের পর্যায়গুলোকে একেবারে হুবহু প্রতিফলিত করে। প্রথম পর্যায়টি ছিল সম্পূর্ণ গোপন বা আন্ডারগ্রাউন্ড। এরপর দ্বিতীয়টি ছিল জর্ডানে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ওপেন বা উন্মুক্ত পর্যায়, এবং তৃতীয়টি হল লেবাননের রাষ্ট্র নির্মাণের পর্যায়, যা ফাকাহানি রিপাবলিক নামে পরিচিত ছিল। তাদের কাজের ধরনেও কিন্তু এই প্রাচীন ছায়া স্পষ্ট। ইসলামের ইতিহাসের একদম প্রথম সেফ হাউস ছিল মক্কার দারুল আরকাম, আর ফাতাহ তাদের কার্যক্রমের একেবারে প্রথম দিকে কুয়েতে ঠিক একইভাবে গোপন সেফ হাউস ব্যবহার করেছিল মিটিং করার জন্য। কম্পার্টমেন্টালাইজেশন বা তথ্য গোপন রাখার এই পদ্ধতিটি সাংগঠনিক নিরাপত্তার জন্য হাজার বছর পরেও কতটা অপরিহার্য, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। ফাতাহার প্রতিষ্ঠাতারা তাদের গোয়েন্দা ইউনিট গড়ে তোলার জন্য ঐতিহাসিক দৃষ্টান্তগুলোই ব্যবহার করেছিলেন। তারা জিহাদ আল রাসাল্ট আল মার্কাজি বা সেন্ট্রাল সার্ভেলেন্স অ্যাপারেটাসের মতো আধুনিক কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট তৈরি করেছিল। তারা উপলব্ধি করেছিল যে চরম গোপনীয়তা এবং সুনির্দিষ্ট নজরদারি ছাড়া কোনোভাবেই আঞ্চলিক দ্বন্দ্বে টিকে থাকা সম্ভব নয়। তাই এই ইউনিটগুলোকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিচালনা করা হয়েছিল, ঠিক যেমনভাবে আদিযুগে গোয়েন্দা কাঠামো পরিচালিত হতো। এই সব কিছুই আমাদের একটি চূড়ান্ত চিন্তার দিকে নিয়ে যায়। হাজার বছর আগের প্রাচীন মরুভূমির স্কাউটদের বেঁচে থাকার সেই ট্রেড ক্রাফট বা কৌশলগুলো যদি আজও আধুনিক প্যারামিলিটারি গোষ্ঠীগুলোর টিকে থাকার মূল ভিত্তি হয়, তবে একবার ভেবে দেখুন আগামী সহস্রাব্দের যুদ্ধক্ষেত্রগুলো ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল দিয়ে পরিচালিত হবে। প্রযুক্তির যতই পরিবর্তন হোক না কেন, গোয়েন্দা তথ্যের গোপনীয়তা, চতুরতা এবং বিশ্বাসযোগ্যতার সেই প্রাচীন নিয়মগুলো কি চিরকালই এভাবেই অপরিবর্তিত থেকে যাবে? এই প্রশ্নটি ভবিষ্যতের ভাবনার খোরাক হিসেবে আজ রেখে গেলাম। এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।